সন্ধ্যায় বঙ্গভবনে জমকালো আয়োজন। রাষ্ট্রপতির শপথের পাশাপাশি মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন 4 সদস্য, কড়া নিরাপত্তা। ঢাকার চারপাশে 8 লেনের সড়ক ও নদী সংস্কারের পরিকল্পনা সরকারের। গ্রিন বাংলাদেশ গড়তে নাগরিক সম্পৃক্ততার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। এবং সপ্তাহ ব্যবধানে সরবরাহ স্বাভাবিক হলেও বাজারে নেই স্বস্তি। ডিম থেকে সবজি, লাগামহীন নিত্যপণ্য, চড়া মুরগির দামও নাভিশ্বাস ক্রেতাদের। আমন্ত্রণ চ্যানেলে সন্ধ্যার কথায়, সাথে আছি আমি আসিয়া সুমি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সন্ধ্যা 7:30টায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথ পড়াবেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে 255 ভোট পেয়ে তিনি বিজয়ী হন এবং তার প্রতিদ্বন্দ্বী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ পান 88 ভোট। নতুন রাষ্ট্রপ্রধানকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স, সুইজারল্যান্ড, চীন ও যুক্তরাজ্যের দূতাবাস সহ বিভিন্ন দেশ। এই শপথ অনুষ্ঠান উপলক্ষে আজ দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত বঙ্গভবন ও মতিঝিল এলাকার শাপলা চত্বর, রাজু ক্রসিং এবং হানি ফ্লাইওভার সংলগ্ন বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা ও বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। তবে বঙ্গভবনে আগত আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না। এদিকে বঙ্গভবনের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার আগে বাদ জুম্মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আরও 4 জন নতুন সদস্য যুক্ত হচ্ছেন। আজ রাতে বঙ্গভবনে তাদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি। নতুন 4 মন্ত্রী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরি এবং গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। জানা গেছে, নতুন সদস্যদের যুক্ত করার পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্বের পরিবর্তন বা রদবদল হতে পারে। সম্ভাব্য রদবদলের তালিকায় রয়েছে বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি এবং স্থানীয় সরকার ও তথ্য মন্ত্রণালয়। ঢাকার পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বুড়িগঙ্গা সহ রাজধানীর চারদিকে 8 লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ কামরাঙ্গী চরে দিরাই খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ক্লিন ও গ্রিন বাংলাদেশ গড়তে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঢাকার চারপাশের নদী খালগুলো পরিকল্পিতভাবে সংস্কার ও দখলমুক্ত করা গেলে নৌপথের পাশাপাশি সড়ক যোগাযোগেও বৈপ্লবিক পরিবর্তন আসবে। তবে শুধু সরকারি উদ্যোগে খাল ও নদী রক্ষা করা সম্ভব নয় উল্লেখ করে পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে তিনি নাগরিক সম্পৃক্ততা বাড়ানোর উপর বিশেষভাবে জোর দেন। ঢাকা নগরীর চারদিকে চতুর্দিকে 8 লেনের রাস্তা করে চতুর্দিকের নদীগুলোকে সংস্কার করে যাতে নৌ চলাচল এবং সড়ক চলাচল মানুষের সুবিধাজনক অবস্থায় নিয়ে আসা যায়, এই জন্যে আমরা বারবার মিটিং করছি, আলোচনা করছি, কাজ চলমান আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি। রাজধানী সহ রাজশাহীর কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দামে চরম অস্বস্তিতে সাধারণ ক্রেতারা। রাজধানী ঢাকায় চাল, ডাল, তেল ও পেঁয়াজ রসুনের দাম চড়া থাকার পাশাপাশি ডিমে ডজন প্রতি বেড়েছে 25 টাকা। অন্যদিকে বেগুন 100 টাকা এবং পটল, ঢেঁড়স, করলা ও শসা 80 টাকায় বিক্রি হচ্ছে। বাজার মনিটরিংয়ের অভাব ও উচ্চ মূল্যস্ফীতির কারণে সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও ক্রেতাদের খরচ লাগামহীনভাবে বাড়ছে। একই চিত্র রাজশাহীর বাজারেও। জুলাইয়ের শুরু থেকেই বর্ষার অজুহাতে সবজি, মাছ ও মুরগির দাম চড়া। সেখানে কাঁচামরিচ 160 থেকে 180 টাকা এবং অধিকাংশ সবজি 50 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ব্রয়লার মুরগি 180 ও সোনালী 280 টাকা কেজিতে পৌঁছানোর পাশাপাশি মাছের দাম কেজিতে 50 থেকে 80 টাকা বেড়েছে। পরিবহন খরচ ও সরবরাহ ঘাটতির দোহাই দিচ্ছেন বিক্রেতারা, আর বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। প্রত্যেকটা আইটেমের দাম যে মাত্র বলেন বেশ বেশি আগের তুলনায়। তার মানে হচ্ছে যে এখন সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা এটা চেয়ে বেশি, এবং ডেফিনেটলি সাধারণ মানুষ এটা ভোগ করতে মানে ফল ভোগ করতেছে বলা উচিত। পেট্রোলের দাম অনেক বেশি, প্রতিটা মালের দামে বেশি। কিছু মাল আছে ওজনে কমাইছে, দাম আগে দেয় আছে, আর কিছু কিছু মাল আছে দ্বিগুণ দাম হয়েছে। সেল আছে মোটামুটি
খুব একবার খারাপ না, একবার ভালো হবে, মোটামুটি আছে, তবে দাম বেশি মালের। কাস্টমার পাওয়া যাচ্ছে না, সব জিনিস দাম বেড়ে যায়, ডাল কোন চাল কোন মাছ কোন সব জিনিস ব্যাডি সব জিনিস দাম বেড়ে যায়, 10 টাকা কেজি কিনতে দাম বেড়ে যায়, আমরা কয় টাকা লাভ করে খাম কোন। পাবলিক মনিটরিং যেমন চলতে হয়, পাবলিক তো এরকম ইনকাম নাই, খাইবে করতে এখন জেনেছে কাটতো 10 কেজি কাটতো 3 কেজি। আমাদের ব্যবসা অনেক খারাপ ভাই, হচ্ছেন কি করুন, চলতে দিব ভাই। মানুষের যেন 10,000 টাকা বাজার নিতে আগে, এখন তো 8,000 টাকা বাজার নেই, 6,000 টাকা বাজার নেই। আমরা কিছু মানুষ বাকি নেই, টাকা হয় না, কি করবো, এরপরে ঘুরে গেলে আগের 4 ভাগের 3 ভাগ কমে গেছে, মানুষের টাকা পয়সা নেই, সবাই তো সমস্যা। চিকিৎসায় কোনো অবহেলা বরদাস্ত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রসূতি কণিকা রানীর পেটে গজ রেখে সেলাইয়ের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় আজ ভুক্তভোগী পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ শেষে তিনি এসব কথা বলেন। ঘটনাটি তদন্তে ইতিমধ্যে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নিহত কণিকার পরিবারকে ব্যক্তিগতভাবে 50,000 টাকা অর্থ সহায়তা প্রদান করে মন্ত্রী বলেন, সরকার ও দল তাদের পাশে থাকবে। ফরিদপুরের এক ক্লিনিকে সিজারের পর অসুস্থ হয়ে পড়া কণিকার পেটে ঢাকার ইবনে সিনায় দ্বিতীয় অস্ত্রোপচারে গজ পাওয়া যায়। দীর্ঘ চিকিৎসা শেষে গত 19 আগস্ট রাতে তিনি মৃত্যুবরণ করেন। আমরা বেশ কিছু পদক্ষেপ কিন্তু নিয়েছি। ঢাকার ইংলিশ রোডে 10 দিন আগে একজন ডাক্তারের আমরা বরখাস্ত করেছি, ক্লিনিকে জরিমানা করেছি। আমার ডিসি সাহেবরা অত্যন্ত তৎপর এই ব্যাপারে, আমাদের সিভিল সার্জনরা তৎপর। প্রত্যেকটা জেলায় সারা বাংলাদেশে আমরা ক্লিনিকে অভিযান করতেছি, যাদের লেবার রুম নেই, যাদের লাইসেন্স নেই, রিনিউ করে নেই, পরিবেশগত সার্টিফিকেট নেই, অব্যবস্থাপনা রয়েছে। আমরা দেখেন ব্যাঙের ছাতার মতো গত 17 বছরে হাসপাতালগুলির সামনে ক্লিনিকগুলি গজে উঠেছে। 1 মাসে আর 2 মাসে এটা শেষ করা সম্ভব না। তবে আমরা কার্যক্রম কিন্তু কঠিনভাবে গ্রহণ করেছি, তদন্ত চলছে, আকস্মিক পরিদর্শন চলছে। যেখানে অনিয়ম পাচ্ছি আমরা ক্লিনিক বন্ধ করে দিচ্ছি, লাইসেন্স বাতিল করে দিচ্ছি। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকে সরকারের পক্ষ থেকে সংকীর্ণভাবে মূল্যায়ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। আজ এক বিবৃতিতে তিনি বলেন, 70 অনুচ্ছেদ বহাল থাকা অবস্থায় নির্বাচনে অংশ নেয়া সংবিধান সংস্কার পরিষদের শপথের পরিপন্থী বলে এক মন্ত্রীর দাবি অযৌক্তিক। 2026 সালে কোনো সাংবিধানিক সংসদ নির্বাচন না হওয়া সত্ত্বেও তারা সরকারের সংস্কারের সীমাবদ্ধতার বিরুদ্ধে প্রতিবাদ ও গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি জানান, নির্বাচনের সম্ভাব্য ফলাফল জানা থাকা সত্ত্বেও জনগণের কাছে অবস্থান স্পষ্ট করা এবং গণতন্ত্রের দাবি জোরালো করাই ছিল তাদের উদ্দেশ্য। এর মাধ্যমে কার্যকর ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার জন্য সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে। তিনি সরকারকে সংকীর্ণ মনোভাব এড়িয়ে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর সাংবিধানিক সংস্কারের আহ্বান জানান। অপরাধের অভিযোগ থাকলেই কি কাউকে নিজের হাতে শাস্তি দেওয়ার অধিকার তৈরি হয়? রাজধানী উত্তরায় প্রায় 9 মাস আগের একটি চুরির ঘটনা শেষ পর্যন্ত গড়িয়েছে বীভৎস এক হত্যাকাণ্ডে। সিসিটিভির ফুটেজে চোর শনাক্ত হওয়ার পর দীর্ঘ সময় ধরে তাদের খুঁজছিল স্থানীয়রা। অবশেষে রাজপথ থেকে 3 জনকে ধরে নিয়ে যাওয়া হয় সরকারি কোয়ার্টারে। সেখানে চলে বেধড়ক মারধর। এক পর্যায়ে গণপিটুনিতে প্রাণ হারান 58 বছরের এক ব্যক্তি। বিস্তারিত সীমা প্রধানের প্রতিবেদনে। ক্যামেরার চোখ এড়ানো অনেকটাই কঠিন। প্রায় 9 মাস আগের একটি চুরির ঘটনা এটি। উত্তরার 8 নম্বর সেক্টরে সরকারি পোস্টাল কোয়ার্টারে বসবাসরত ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মৌসুমী আক্তার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মহিউদ্দিন আহমেদের বাসায় হানা দেয় একদল চোর। চুরি করে বের হওয়ার সময় পুরো ঘটনাই ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজের সূত্র ধরে চোরদের খুঁজছিল ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। অবশেষে গতকাল সকাল 11:40 দিকে রাজধানীর রাজপথে সন্দেহভাজন চোর চক্রের 3 সদস্যকে দেখতে পান তারা। ঠিক তখনই তাদের ধাওয়া করে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির আলামত উদ্ধার করা হয় বলে দাবি করছেন স্থানীয়রা। 1 বছর আগে মনে একটা চুরির ঘটনা এদের এখানে হয়েছিল, কিন্তু জিনিসটা তো আমরা আর দেখিনি। 1 বছর আগে এরা সন্দেহজনকভাবে 3টা লোকরে ধরে নিয়ে আসছে।
আইনে এদেরকে বেধড়কভাবে মারধর করছে, এর মধ্যে একজন মারা গেছে। তো এভাবে নিজের হাতে আইন তুলে নেওয়া এগুলা আমরা জানি না, আমরা এলাকাবাসী হিসাবে এটা অনেক ন্যাক্কারজনক ঘটনা। এগুলা কিভাবে তারা পারে, তারা এত ভালো পরিবেশে থাইকা এত ভালো সমাজে বসবাস কইরা এভাবে নিজের হাতে আইন উঠিয়ে নিল, এটা অনেক দুঃখজনক। একজন বয়স্ক মানুষকে এভাবে আসলে পিটিয়ে মেরে ফেলাটা এটা একদম দুঃখজনক। আমরা এটার দৃষ্টান্তমূলক বিচার চাই। কিন্তু এর পরপরই পরিস্থিতি মোড় নেয় অন্যদিকে। আটক 3 জনকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় সরকারি পোস্টাল কোয়ার্টারের ভিতরে। সেখানে শুরু হয় তথাকথিত বিচার। লাঠি সোঁটা দিয়ে চলে এলোপাথারি মারধর। এক পর্যায়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয় তাদের। নির্মম মারধরের এক পর্যায়ে 58 বছর বয়সী জব্বার গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘিরে ফেলা হয় পুরো এলাকা। উদ্ধার করা হয় জব্বারের মরদেহ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে 11টার দিকে একটা ফোন আসে আমার কাছে। ফোন আসে বলে পোস্টাল কোয়ার্টারে এই 3 জন চোরকে তারা আটকাইছে। তাদের 2025 সালে একটা চুরি হয়েছিল, ওই চুরির সাসপেক্ট আসামি। তা আমি তাদেরকে বললাম বলে ঠিক আছে চোর আপনারা আটকাইছেন ভালো কথা, কিন্তু চোরে মারপিট করেন না, এভাবে রাখেন, আমি দ্রুত একটা টিম পাঠাচ্ছি। তখন আমার ওইখানে কিলো 96-এর সাব ইন্সপেক্টর আশরাফুল আলম তালুকদারকে আমি দ্রুত ওইখানে রেসপন্স করতে বলি, তুমি তাড়াতাড়ি ওখানে যাও, দেখো চোরগুলোকে নিজের হেফাজতে নেয়। তাই ও 15 মিনিট পরে ওখানে গিয়ে কথা বলে, স্যার এখন ঘটনা তো খারাপ, এখানে তো স্যার একটা চোরের অবস্থা খুব খারাপ, তার তো মুখ দিয়ে লালা পড়তেছে, অজ্ঞান অবস্থায় আছে, গাছের সঙ্গে ওরা বেঁধে রাখছে। তেমন এটা তো খুব দুঃখজনক। তাহলে তুমি ওনাদের সঙ্গে নিয়ে দ্রুত কুয়েতমন্ত্রী হসপিটালে যাও, গিয়ে তাকে ট্রিটমেন্ট দাও, আগে চিকিৎসা করো। তাই কুয়েতমন্ত্রী হসপিটালে নিছে, বলছিল স্যার এ তো মারাই গেছে, এ তো নাই স্যার। উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার বলছেন, রাজধানীর বেশ কয়েকটি থানায় দায়ের হওয়া চুরির মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এই জব্বার। মারধরের পুরো ঘটনা সিসিটিভি ফুটেজ ও মোবাইল ভিডিও বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে ঘটনায় জড়িত 4 জনকে আটক করেছে পুলিশ। আমরা 4 জনকে শনাক্ত করি এবং তাদেরকে গ্রেপ্তার করি। এই 4 জন হচ্ছে রুকন, বয়স 52, সাইদুর, তারপর রুকন 28, আরেকজন হচ্ছে সামিউল। এই 4 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম। যাচাই বাছাই করবো যে এই সিসিটিভি ফুটেজের সাথে আগের সিসিটিভি ফুটেজের এই লোকগুলি কি এরাই ছিল কিনা। প্রথমত আমরা শনাক্ত করবো, যদি শনাক্ত করতে সক্ষম হয় তাদেরকে, যার জন্য আমরা হেফাজতে নিয়েছি, তাদেরকে আপনার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো আছে। তো এই বিষয়টা নিয়ে আমরা তদন্ত করছি, তদন্ত করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধের অভিযোগের বিচার করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের। কিন্তু সেই বিচার যদি রাজপথে কিংবা কোনো কোয়ার্টারের ভিতরে চলে, তখন সেটি আর বিচার থাকে না, পরিণত হয় আরেকটি অপরাধে। তাই অপরাধের দমনের নামে যেন আর কোনোভাবেই এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, এমনটাই প্রত্যাশা সবার। সীমা প্রধান, চ্যানেল এস, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাটে মালবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। এই ঘটনায় মেয়েটির বাবা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঘোড়াঘাট পৌর এলাকার জমিলাপুরে একটি পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী শম্পা বেগম ও তার মেয়ে নুসাইফা আক্তার। স্থানীয়রা জানান, শম্পা, তার মেয়ে নুসাইফা ও শাহিন মিয়া মোটরসাইকেলে করে বড় মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে পেছনে থেকে একটি মালবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মা মেয়ের মৃত্যু হয়। ঘোড়াঘাট থানার ওসি শহীদুল ইসলাম জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্যাস সংকটে রাজধানী সহ সারা দেশে তীব্র অচলাবস্থা সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় শিল্প উৎপাদন অর্ধেকে নেমেছে এবং বায়েজিদ ও কালুরঘাটের অর্ধশতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে। গ্যাসের চাপ কমায় সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হচ্ছে। সিএনজি স্টেশনে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। অতিরিক্ত খরচে বিকল্প জ্বালানি ব্যবহার করে উদ্যোক্তারা রপ্তানি আদেশ হারানোর শঙ্কায় আছেন। অন্যদিকে গ্যাস সরবরাহের অভাবে ২১টি বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ ও ৮টি আংশিক চালু থাকায় গ্রিডে ৬,৩১২ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হতে পারছে না। ফলে আগস্টে প্রতিদিন গড়ে ২,০০০ মেগাওয়াট এবং সর্বোচ্চ ৩,৭০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। পাশাপাশি বাসাবাড়িতে দীর্ঘ সময় গ্যাস না থাকায় সাধারণ মানুষ সিলিন্ডার কিনে বাড়তি খরচে রান্নাবান্না করতে বাধ্য হচ্ছেন। গ্যাসের এই সংকট দ্রুত সমাধান করে বাসাবাড়িতে স্বাভাবিক সরবরাহ নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। গ্যাস পাই না, গ্যাস ডুয়াইছি ৫০ টাকা গ্যাস ঢুকছে, গ্যাসের খুব অভাব। মানে কি করা, আমরা তো বেতন পাই না। আশা করব যে গ্যাসটা যাতে দ্রুত ঠিক হয়ে যায়, আমাদের কষ্টটাও যাতে কমে। গ্যাস সংকট বেশি দেখা দিতেছে এবং কারেন্ট না থাকাতে আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়ার অসুবিধা হইতেছে। আমাদের বাসায় কারেন্টের সমস্যা, ৩-৪ ঘন্টা কারেন্ট থাকে না, আবার বাচ্চা কাচ্চার পড়ালেখার সমস্যা হচ্ছে এবং আপনার গ্যাসের সমস্যা। গ্যাস তো কোনো সময় থাকেই না, প্রতিদিন লোডশেডিং হচ্ছে, গ্যাস থাকছে না, বিদ্যুৎ থাকতেছে না, বাচ্চাদের পড়াশোনার প্রতি তো হচ্ছেই। অনেকদিন ধরে গ্যাসের সমস্যা, গ্যাস থাকে না, রান্না করা হয় না, আবার যাও গ্যাস আসে একটু আটক, কিন্তু পানিও গরম হয় না। গ্যাস এবং বিদ্যুতের সমস্যা দীর্ঘদিন ধরে। মাঝখানে দেখেছি যে ১-২ দিনের জন্য গ্যাস এসেছে, এখন আবার নতুন করে সেই গ্যাসের সমস্যা। কারেন্ট থাকতেছে না, গ্যাস থাকতেছে না। সরকারের কাছে আমরা একটাই আবেদন করতেছি যে আমাদের গ্যাস আর কারেন্টটা যাতে ঠিক করে দেয় দ্রুত। ৩ বার ৪ বার, রাতে তো ৩ বার যাই, যে সময় যায় ১ ঘন্টার নিচে তো আর আসে না। তো এভাবে চললে মানুষ কেমনে চলবে? আমাদের একটাই দাবি, আমাদের জন্য হচ্ছে গিয়ে গ্যাসটা দেয়, কারণ আমাদের হাজবেন্ড আছে, সকালবেলা না খেয়ে যায়, না খেয়ে যাওয়া একটা সমস্যা না। অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণ পরিকল্পনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে ইসরায়েল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ E1 এলাকায় প্রায় ১,২০০ নতুন আবাসন ইউনিট নির্মাণের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলেছে যুক্তরাজ্য সহ ৫ দেশ। তাদের আশঙ্কা, এতে দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তি সমাধান আরও সংকটে পড়বে এবং বিভক্ত হতে পারে পশ্চিম তীর। জাতিসংঘ ও বেলজিয়ামও উদ্বেগ জানিয়েছে। এদিকে সিরিয়ায় সাম্প্রতিক ইসরায়েলি হামলা নিয়ে রাশিয়ার আখমাত স্পেশাল ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আপ্তি আলাউদ্দিনও সতর্ক করে বলেছেন, নিজেদের সামর্থ্যের চেয়ে বেশি শক্তিশালী মনে করে যুদ্ধ বিস্তারের পথে এগোলে শেষ পর্যন্ত ইসরায়েলের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে। অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ এবার ঐতিহাসিক সিরিজ জয়ের দোরগোড়ায়। আগামীকাল কুইন্সল্যান্ডের ঐতিহাসিক গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচে জয় কিংবা ড্র, যে কোনো ফলাফলেই স্বাগতিকদের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের ইতিহাস গড়বে নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে মরিয়া প্যাট কামিন্সের শক্তিশালী অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে পেস ও অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে চাপে ফেলা বাংলাদেশ এবারও তাসকিন হাসান ও মিরাজদের ওপর আস্থা রাখছে। বিপরীতে ঘুরে দাঁড়াতে একাদশে ম্যাট রেনশোকে ফেরানো অজিদের লক্ষ্য দ্রুত ছন্দে ফেরা। ম্যাকায়ের পেসবান্ধব পিচে সকালে শুরুর ধাক্কা সামলে ৩ বিভাগে অলরাউন্ড পারফরমেন্স ধরে রাখায় এখন টাইগারদের ইতিহাস গড়ার মূল চাবিকাঠি। চ্যানেলিস্ট সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সন্ধ্যায় বঙ্গভবনের জমকালো আয়োজন, রাষ্ট্রপতির শপথের পাশাপাশি মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ সদস্য, কড়া নিরাপত্তা। ঢাকার চারপাশে ৮ লেনের সড়ক ও নদী সংস্কারের পরিকল্পনা সরকারের, গ্রিন বাংলাদেশ গড়তে নাগরিক সম্পৃক্ততার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। সপ্তাহ ব্যবধানে সরবরাহ স্বাভাবিক হলেও বাজারে নেই স্বস্তি, ডিম থেকে সবজি, লাগামহীন নিত্যপণ্য, চড়া মুরগির দামও নাভিশ্বাস ক্রেতাদের। পশ্চিম তীরে নতুন বসতি প্রকল্প অগ্রহণযোগ্য বলছে যুক্তরাজ্য সহ ৫ দেশ, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান আরও সংকটে পড়ার আশঙ্কা।
এবং আগামীকাল কুইন্সল্যান্ডে ইতিহাস ছোঁয়ার অপেক্ষায় বাংলাদেশ। টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি, সমতা ফেরাতে মরিয়া অস্ট্রেলিয়া। এই ছিল চ্যানেল এস সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।